অধিকাংশ যুবক যুবতীদের কাছে কিন্তু এখন ড্রিম প্লেসের তালিকায় যুক্ত হয়েছে অযোধ্যা শ্রীরামচন্দ্রের মন্দির। আর যারা ভাবছেন যে আমি কোনো রাজনীতি বা পার্টি প্রচারের ক্ষেত্রে শ্রীরামচন্দ্রের মন্দির গিয়েছিলাম, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, শ্রীরামচন্দ্র কি কেবলমাত্র কোনো পার্টিরই হয়ে রইলেন? তিনি কি ঈশ্বর নন যে সাধারণ মানুষ বা ভক্তরা তার দর্শন করতে যেতে পারবে না, কেবলমাত্র কোনো রাজনীতি বা পার্টির সাথেই তার দর্শন করতে যেতে পারবে? এই সকল মতবাদী মানুষদের আমি কিন্তু পরোয়া করি না। আমি গিয়েছিলাম শ্রীরামচন্দ্রের দর্শন করতে এবং তোমাদের কাছে একটা ট্যুর গাইড তুলে ধরতে, যে কলকাতা থেকে তোমরা অযোধ্যা কিভাবে যাবে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে অযোধ্যার একটা ট্যুর গাইড তুলে ধরলাম। আশা রাখলাম তোমরা ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। কলকাতা থেকে অযোধ্যা কিভাবে পৌঁছবে? কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার মূলত দুটি ডাইরেক্ট ট্রেন রয়েছে। এক হচ্ছে দুন এক্সপ্রেস এবং দ্বিতীয় হচ্ছে কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই দুটি ট্রেনই মূলত কলকাতা থেকে অযোধ্যা ডাইরেক্ট যায়। দুন এক্সপ্রেস প্রত্যেক দিন রাত্রিবেলা 8:25 ছেড়ে পরের দিন দুপুর 2টোর দিক করে অযোধ্যা পৌঁছে যায় এবং জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে প্রত্যেক দিন দুপুরবেলা 1:45 ছেড়ে পরের দিন সকাল 6:30টার মধ্যে অযোধ্যা স্টেশন পৌঁছে যায়। এবং ট্রেনের যদি টিকিট বলে থাকি তো দুটো ট্রেনের টিকিটই কিন্তু একই রকমই। স্লিপারে 440 টাকা, থার্ড এসিতে 1180 টাকা এবং ফার্স্ট এসি 1700 টাকা করে। কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার বেস্ট ট্রেন কিন্তু হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এতে করে কিন্তু তোমরা সকাল 6:30টার মধ্যেই অযোধ্যা পৌঁছে যাবে। আর যদি তোমরা ডাইরেক্ট টিকিট না পাও তাহলে তোমরা ব্রেক জার্নি করে বারাণসী অবধি যেতে পারো। বারাণসী থেকে কিন্তু অনেক ট্রেনই তোমরা পেয়ে যাবে অযোধ্যা যাওয়ার জন্য। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম অযোধ্যা। জয় শ্রীরাম, সবাই কমেন্টে লিখে দাও। ট্রেন আমাদের পৌঁছে গেছে অযোধ্যা স্টেশনে। এখন টাইম হচ্ছে 7:16। তো ফাইনালি কিন্তু বাইরে বেরিয়ে গেছি, আর এটাই হচ্ছে কিন্তু শ্রীরাম জন্মভূমি অযোধ্যা। তো চলো, এরপরে সবার প্রথম আমাদেরকে একটা ডরমিটারি বুক করতে হবে, তারপরে এখান থেকে বাকি জায়গায় যাব। তো যেহেতু আমরা সকালবেলায় পৌঁছে যাবো, তো অতএব সকালবেলা এখানে ব্রেকফাস্টটা করে নাও, তারপরে রুম খোঁজা হবে। তো এখানে ব্রেকফাস্টে কিন্তু আমরা করছি ছোলে বাটুরে। রাত্রে কিন্তু এরকম পুরি তরকারি পেয়ে গেছি, প্লেট নিচ্ছে 30 টাকা করে। তো খাওয়া এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা রুম নিতে হবে। যদি আমার মতন সিঙ্গেল থাকো তাহলে তোমরা নিতে পারো ডরমেটারি, যার রেট পড়বে 450 টাকা করে। সো এই হচ্ছে কিন্তু আমার ডরমেটারি। আর এটার পজিশন যদি বলি, এদিক থেকে স্টেশন থেকে তোমরা হেঁটে আসবে। হেঁটে আসলেই কিন্তু এই সাইডের যে সিঁড়ি দিয়ে একদম 3 তলায় চলে গেলেই ডরমেটারি 450 টাকা থেকে রুম শুরু হচ্ছে এবং এইদিকে সোজাই হচ্ছে কিন্তু মন্দির। এবারে মন্দিরের দিকে যাব। আর এই হচ্ছে ডরমেটারি, একদম 450 টাকায়। কোনো রেট এখানে ফিক্সড একদম রেট। তো অবশ্যই আসলে সিঙ্গেল যারা আসবে আমার মতন তারা কিন্তু অবশ্যই এখানে থাকতে পারো। আর এদিক থেকে হচ্ছে স্টেশন, একদম সামনে। স্টেশন থেকে হেঁটেই এই সামনেটাই হচ্ছে কিন্তু ডরমেটারি। তো এটা হচ্ছে আমার রুম আপাতত। তো টাইম আপডেট এখন 8:34। আর এটা হচ্ছে আমার রুম, মানে ডরমেটারি। 2 দিনের জন্য থাকবো। বেশি বড় নয়, ছোটো কিন্তু খুব ভালো। ভবিষ্যতে তোমরা যারা একা আসবে অযোধ্যাতে তাদের জন্য কিন্তু খুবই ভালো হচ্ছে এই ডরমেটারি নেওয়া। 450 টাকায় কোন জায়গাটা সেটা তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। তার আগে পুরো ডরমেটারিটা দেখে নাও। এরকম একটা কূপ মতন থাকবে, পাখা থাকবে, লাইট থাকবে, চার্জিং সকেট থাকবে, বোটেল হোল্ডার থাকবে। এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এখানে একটা বালিশ দেওয়া আছে এবং নিচের দিকে আছে ড্রয়ার।
তো আমার মতন যারা সিঙ্গেল যাবে তাদের জন্য কিন্তু ডরমেটারি একদম বেস্ট, কিন্তু যদি তোমরা বন্ধুবান্ধবদের সাথে বা ফ্যামিলি নিয়ে যাও তাহলে তোমরা আশেপাশে অনেক ধর্মশালা হোটেল পেয়ে যাবে। হোটেলের স্টার্টিং রেট 800 থেকে শুরু হয়ে যাচ্ছে 1000, তোমরা বার্গেনিং করে কিন্তু 800 অবধি আনতে পারবে। আর এছাড়া 1000-1200-র মধ্যে তোমরা ভালো হোটেল পেয়ে যাবে, ধর্মশালাও তোমরা পেয়ে যাবে। হচ্ছে কিন্তু বিড়লা ধর্মশালা, তোমরা চাইলে এখানে থাকতে পারো। এখানে খাওয়া দাওয়ার সুবিধাও কিন্তু ভেতরে রাখা হয়েছে। তো সকালের ব্রেকফাস্ট করে রুম নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো হনুমানগড়িতে পুজো দেওয়ার জন্য। হনুমানগড়িতে কিন্তু সকালের দিকটা একটু ফাঁকা থাকে, বেলা যত বাড়ে তত কিন্তু ভিড় বাড়তে থাকে। তো চলো এখন যাচ্ছি হনুমানগড়িতে। হনুমানগড়ি, দশরথ মহল, এদিকে নয়াঘাট হচ্ছে সোজা। চলো। তো এই হচ্ছে কিন্তু হনুমানগড়ি প্রবেশ পথ। চলো, অপূর্ব সুন্দর লাগছে, উপরে কাপড় সাজানো, রঙিন কাপড় দিয়ে সাজিয়েছে। সাইডে পুরো একই রকম দেখতে সব দোকানপাট, সব ডিজাইন কিন্তু একই রকমই করা হয়ে আছে। আর উপরটাতে অপূর্ব লাগছে, লাইটিং দেওয়া আছে। রাত্রিবেলায় আসলে যখন আরো অপূর্ব লাগে দেখতে। হনুমানগড়িতে কিন্তু রাস্তার ধারে ধারে এরকম প্রচুর মিষ্টি দোকান রয়েছে, প্রসাদের দোকান, যেখান থেকে তোমরা মিষ্টান্ন কিনে ভগবানকে পুজো দিতে পারো। তো চলো, মন্দির থেকে এরকম 50 টাকা দুটো প্যাকেট নিয়ে নিয়েছি, আর এবারে যাবো হনুমানগড়ি মন্দিরে পুজো দিতে। মান্যতা অনুযায়ী শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন করার আগে হনুমানগড়িতে শ্রী হনুমানের মূর্তি দর্শন করা উচিত। শ্রী রামচন্দ্র যখন লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে এসেছিলেন তখন তিনি তার ভক্ত হনুমানের জন্য এই প্রাসাদটি তৈরি করিয়েছিলেন। এখানে এখনও সর্বদাই হনুমানজি বিরাজমান রয়েছেন এবং ওনাকে দর্শন করার পরেই কিন্তু অযোধ্যায় শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন করার নিয়ম রয়েছে। মোটামুটি পুজো দিয়ে দিচ্ছি আজকে, যেহেতু ভিড়, কারণ কি প্রচুর ভক্ত সমাগম হয়েছে, তো সেই কারণে বেশিক্ষণ দাঁড়াতেও পারলাম না। সব পুলিশ প্রশাসন ভর্তি করে আছে চারিপাশে, সব সময় মানে সিটি বাজিয়ে বাঁশি বাজিয়ে সবাইকে আগিয়ে দিচ্ছে। তো তাড়াহুড়ো করে মানে যেমন তেমন পুজো দিয়ে বেরিয়ে আসি, দর্শন পেয়ে গেছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। এরপরে হনুমানগড়ি থেকে পুজো দিয়ে তোমরা চলে আসো রামকি প্যারিতে। এখানে এসে দুপুরের স্নান করে নাও। দীপাবলির সময় কিন্তু এখানে দীপ উৎসব হয়, আর লাইট শো ওই সাইডটাতেই হয়। আর দেখতে পাচ্ছ ভিড় এখানে, কালকে আরও পরিমাণে ভিড় হবে। আর আমি যেহেতু কোনো গামছা নিইনি, এখন যাবো রুমে গিয়ে সব কিছু রেখে দিয়ে তারপরে এসে স্নান করে যাবো। স্নান করার প্রচুর ইচ্ছা আছে, কিন্তু এখানে কাজের জন্য এত ধুলো, প্রচুর পুরো চারপাশে মানে ধুলো উড়ে যাচ্ছে, সাদা হয়ে আছে একদম। আর এটা হচ্ছে আমার রুম থেকে, মানে যেখানে রুম দেখিয়েছিলাম ডরমেটারি, ওখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। আর এই যে পুরো ধুলো উঠছে। তো এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে, কিন্তু হোটেলের যে ভাত ডাল তরকারি সেগুলোর টেস্ট কিন্তু একটু আলাদা রকম, তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে। তো এখানে কিন্তু অনেক ধর্মশালা থেকে খাবার প্রদান করা হয় দুপুরে, রাত্রে, সকালে, যার মধ্যে তোমরা পুরি তরকারি, লুচি তরকারি এসব কিন্তু পেয়ে যাবে। তো ওগুলো খেয়ে কিন্তু তোমরা এখানে ফ্রিতেই থাকতে পারো। এক্ষুনি ভাত খেলাম, আর মনে হয় কোনো গুজরাটি হোটেল বা কিছু লেখা নেই, যতদূর মনে হলো। আমাদের বাঙালিদের জন্য একদমই খাওয়া যাবে না, পুরো মুখের টেস্ট খারাপ হয়ে যাবে। আমি দু খাবল খেয়ে উঠে পালিয়ে এসেছি। মুখ ঠিক করার জন্য একটা থামস আপ নিয়ে নিয়েছি, থামস আপ খেয়ে এখন মুখটাকে ঠিক করতে হবে। আর খাবারের এখানে ভাই প্রচুর প্রবলেম, একটা মানে বাঙালি হোটেল বা বাংলা খাবারের কোথাও কিন্তু নেই। এরপরে দুপুরে আবার পুরি তরকারি খেয়ে রুমে রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলা বেরোবো। দুপুরে একটু রেস্ট নেবার পরে এবারে বেরিয়ে পড়ো সাইট সিন করার জন্য। এখানে কিন্তু সাইট সিন করতে কোনো গাড়ি লাগবে না, পায়ে হেঁটেই সব জায়গায় ঘুরতে পারবে। তো সর্বপ্রথম আমরা যাব কিন্তু দশরথ মহল। হনুমানগড়ি থেকে 100 মিটার দূরে রয়েছে রাজা দশরথের মহল। ত্রেতা যুগে রাজা দশরথ এই মহলটি নির্মাণ করিয়েছিলেন। এখানেই জন্ম নিয়েছিলেন শ্রী রামচন্দ্র। শ্রী রামচন্দ্রের শৈশবকাল কেটেছিল এই মহলেই। রামনবমী উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল মহলের ভেতরটা।
দশরথ মহলের ভেতরে বিরাজমান রয়েছেন ভগবান শ্রীরাম, মা সীতা, লক্ষ্মণ, শত্রুঘ্ন এবং ভরতের মূর্তি। এছাড়াও রয়েছেন রাজা দশরথ, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা দেবী। দশরথ মহল থেকে সোজা এগিয়ে আসলেই কিন্তু রয়েছে কনক ভবন যাওয়ার রাস্তা। ত্রেতা যুগে মিথিলায় মহারাজা জনকের সভাতে শ্রীরাম যখন ভগবান শঙ্করের ধনুক ভেঙেছিলেন, তখন জানকী দেবী তার গলায় মালা পরিয়ে দেন। সে রাতে ভগবান ভাবতে লাগলেন, জনকানন্দনী বৈদেহী এখন অযোধ্যায় যাবেন, তাদের জন্য একটি সুন্দর ভবন হওয়া উচিত। যে মুহূর্তে ভগবানের মনে এই ইচ্ছা জেগেছিল, অযোধ্যায় রানী কৈকেয়ী স্বপ্নে কনক ভবন দেখেছিলেন। রানী কৈকেয়ী মহারাজা দশরথের কাছে অযোধ্যায় তার স্বপ্নে দেখা কনক ভবনের প্রতিরূপ তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাজা দশরথের অনুরোধে ভগবান বিশ্বকর্মা অযোধ্যা এসেছিলেন কনক ভবন তৈরি করতে। তিনি অত্যন্ত সুন্দর কনক ভবন নির্মাণ করেন। মা কৈকেয়ী সেই ভবনটি তার পুত্রবধূ সীতাকে উপহার করেন। বিয়ের পরে রাম ও সীতা এই ভবনেই থাকতে শুরু করেন। রাজা দশরথের মহল এবং কনক ভবন দেখার পরে রাস্তার ধার দিয়ে আরও নানান রকম মন্দির দেখতে দেখতে 6:30টার মধ্যে পৌঁছে যাও নয়াঘাটে, যেখানে হবে সরজু নদীর আরতি। তো এই হচ্ছে কিন্তু লতা মঙ্গেশকর চক, আমরা যাবো সেদিক করে। এই হচ্ছে নয়াঘাট যাওয়ার রাস্তা। যারা আগামী দিনে অযোধ্যা আসার প্ল্যান করছে তারা এই গরমটাকে অ্যাভয়েড করে যাও। গরমকালে প্রচুর কষ্ট হবে, সারাদিন ঘুরতেই পারবে না, বিকালের পরে বেড়াতে হবে। তো যদি আসতে চাও আসতে পারো, কিন্তু যদি সেরকম বয়স্ক মানুষ বা গরম একটু প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই গরম অ্যাভয়েড করে তারপরেই এসে ঠান্ডা। তো অযোধ্যার সরজু নদীর আরতি আমি পুরো ভিডিও এই চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা আরতি দেখতে চাইলে অবশ্যই চ্যানেল ভিজিট করতে পারো এবং ফুল আরতির ভিডিও দেখতে পারো। তো আরতি দেখা হয়ে গেছে, এবারে কাজ হচ্ছে রুমে ফেরার। তো রুমে ফেরার সময় কিন্তু রাস্তায় তোমরা অনেক রকম দোকান পেয়ে যাবে খাবারের। তো রাত্রের খাবার সেরে নিও এবং অবশ্যই যা শপিং করার আছে সব কিন্তু ওই রাত্রের মধ্যেই করে নিয়ে রুমে চলে আসো। আজকে দ্বিতীয় দিন, আজকে একদম সকালবেলায় 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে পড়ো শ্রী রামচন্দ্রের দর্শন করতে। সকালবেলায় গেলে ভিড়টাও কম থাকে এবং গরমটাও বেশি হয় না, সেই কারণে চেষ্টা করবে একটু সকালবেলায় যাবার। তো এখানে আমি একদম রেডি হয়ে গেছি, মাথায় খালি জয় শ্রীরামের যে তিলক হচ্ছে সেগুলো করে নিই, এরপরে যাব দর্শন করতে। বন্ধুরা, গুড মর্নিং ফ্রম অযোধ্যা। আজকে 17 এপ্রিল, আজকে কিন্তু রামনবমী। ভিড়টা দেখতে পাচ্ছ, এখন টাইম হচ্ছে 6:39। ভিড়টা দেখতে পাচ্ছ। সকালে আমার যে রুমে যারা রুমমেট ছিল তাদের মুখ থেকে শুনলাম সকালবেলা কিন্তু অনেক ফাঁকা, আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে কিন্তু তারা গিয়ে রামজির দর্শন করে চলে এসছে। আমি এখন যাচ্ছি, দেখা যাক যেই পরিমাণ ভিড় দেখা যাচ্ছে জানি না কতক্ষণে দর্শন পাবো। ভেতরে ফোন টোন কোনো কিছু অ্যালাউ নয়, শুধু পয়সা তুমি নিয়ে যেতে পারবে ঠাকুরকে দেওয়ার জন্য, যে প্রণামী হয় প্রণামীর জন্য তুমি পয়সা শুধু নিয়ে যেতে পারবে, এছাড়া আর কিছু কিন্তু ভেতরে অ্যালাউ করছে না। তো দেখা যাক কি ব্যবস্থা রয়েছে আপাতত। সো মন্দিরের সামনে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি, অপূর্ব সুন্দর কিন্তু ফুল দিয়ে কাজ করা হয়েছে মন্দিরের সামনে। এবারে যাবো মন্দিরের ভেতরে, আর কতটা কি লাইন করছে সেটা তো দেখাবোই। মন্দিরের ভেতরে কোনো ফোন টোন কোনো কিছু কিন্তু অ্যালাউ নয়, তো অতএব সবকিছু জমা দিয়ে আমাকে যেতে হবে, যতটা চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। তো চলো এবারে মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো এসে গেছি মন্দিরের ভেতরে। এখানে দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন কিন্তু সর্বদা তৈরি রয়েছে। এখানে কোনো রকম বাধা বিপত্তি হলে ওনারা কিন্তু সাহায্যের জন্য একদম রয়েছে প্রস্তুত। আর ওপরে এরকম চারিদিকে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। কিন্তু ব্যাগ চেক করলো, যে তোমার ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাংক আছে আর ব্লগিংয়ের মানে ওই মাইক আছে, সেই কারণে কিন্তু এখানে ওরা জিজ্ঞাসা করতেছিল যে কি রয়েছে।
তো এরপরে লকার, এখানেই কিন্তু টাইমটা নষ্ট হবে সব কিছু জমা দিতে। তো এখানে কিন্তু এরকম কাউন্টার রয়েছে জুতো আর জমা দেওয়ার জন্য, ব্যাগের আলাদা কাউন্টার রয়েছে। তো এখানে কিন্তু লাইভ আরতি দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখন কিন্তু এখানে লাইভ আরতি দেখানো চলছে, তো বেশি অপেক্ষা আর করবো না, যাই আগে গিয়ে লকারে গিয়ে ব্যাগটা জমা দিয়ে আসি, ব্যাগ ফোন টোন যা আছে সব জমা দিতে হবে। সো ফাইনালি কিন্তু এখানে দর্শন হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:41, অর্থাৎ ওই 40 থেকে 45 মিনিট মতন কিন্তু টাইম লাগলো। ভিড় হলেও কিন্তু বেশিক্ষণ সময় লাগছে না, একদম ডাইরেক্ট যাচ্ছে। আর প্রসাদ হিসেবে দিয়েছে এই ব্যাগের মধ্যে একটা টিফিন কৌটো রয়েছে, যার মধ্যে রয়েছে লাড্ডু। তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি সব কিছুই। আর ভেতরে কোনো কিছু অ্যালাউ নয়, স্মার্ট ওয়াচটা টুকুও কিন্তু ভেতরে অ্যালাউ করছে না, সব কিছু বাইরে জমা দিয়ে যেতে হচ্ছে। শুধু মানি ব্যাগ নিয়ে যেতে পারবে ভেতরে, মানি ব্যাগ ছাড়া আর কোনো কিছু নিয়ে যেতে পারবে না। তো চলো এরপরে বাইরে যাই, বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে। তো খুব সুন্দর কিন্তু দর্শন হয়ে গেছে রামলালার। আর এখানে যেমন কি বললাম, যে প্রসাদ বলে ব্যাগ দিচ্ছে, ব্যাগটা কিন্তু সবসময় দেয় না, আজকেই দিচ্ছে। কেন? রামনবমীর উপলক্ষে কিন্তু আজকেই ব্যাগটা দিচ্ছে। ব্যাগের মধ্যে একটা টিফিন কৌটাও আছে, দেখাচ্ছি ওটা তোমাদেরকে। ব্যাগের ভিতরে কিন্তু এরকম একটা করে টিফিন কৌটা দেওয়া হচ্ছে, এবং টিফিন কৌটার ভেতরে যদি দেখাই, তো টিফিন কৌটার ভেতরে এরকম 5টে করে লাড্ডু দেওয়া হচ্ছে। তো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে, কারণ কি 11:35 রয়েছে দুন এক্সপ্রেস, যেটায় করে আমরা ফিরবো হাওড়া। এছাড়াও তোমরা চাইলে কিন্তু ওই দিনই অন্য কোনো ট্রেনে করে চলে আসতে পারো বারাণসী। সন্ধ্যেবেলা যে কোনো ট্রেনে তোমরা বাড়ি রিটার্ন করতে পারো। এছাড়াও ওই দিন স্টে করে পরের দিন রিটার্ন করতে পারো। যেহেতু আমার বিকেলবেলায় আজকে 6:30টার সময় ট্রেন আছে বারাণসী থেকে, তাই আমি অযোধ্যা থেকে ফেরার পথে বারাণসী একটু ঘুরছি। বারাণসীর কোনো ভিডিও আসবে না, জাস্ট এমনি ঘুরতে এসেছি। বারাণসীর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আবার আসবো। শুধু বারাণসী ঘোরার যখন আসবো তখন কিন্তু বারাণসীর ভিডিও দেবো। আর দেখতে পাচ্ছি যে বোট রাইড হচ্ছে, আমি এখন হেঁটে একটু এক্সপ্লোর করছি। আমার একা একা হেঁটে এই সব জায়গা ঘুরতে খুবই ভালো লাগে। রোদ একটু আছে, কিন্তু তাও একা ঘুরে যে মজাটা আছে সেটা কিন্তু আর নেই। চলো একটু ঘুরে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এই ছিল ফুল ট্যুর গাইড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।